বিএনপি তো প্রথম থেকেই প্রতারণা করেছে। মানে আমি যদি বলি যে আমরা একটা শঙ্কার কথা বলছিলাম নির্বাচনের আগে যে বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক না, এবং আমরা যখন ঐকমত্য কমিশনে শরীফ ভাই ছিলেন, আমি ছিলাম, সেখানে যখন আমরা আলাপ আলোচনা করেছি দেখা যেত যে পুরো ফোরাম একদিকে তারা একটা বিষয়ে একমত হয়েছে। সালাউদ্দিন ভাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখন, তো তিনি এসে সেটার ব্যাপারে ভিন্ন একটা ব্যাখ্যা দিয়ে মানে এভাবে করে হবে না, এবং তার একমাত্র যুক্তি হচ্ছে রাষ্ট্র তো আপনারা চালান নাই, আপনারা তো ক্ষমতায় যান নাই, সুতরাং আমরা ক্ষমতায় গেছি, নির্বাহী ক্ষমতা এত কমিয়ে ফেললে রাষ্ট্র চালানো যাবে না। তো উনি আরো নানান ধরনের যুক্তি দিতেন। তো আমরা তখন থেকেই আসলে একটা আশঙ্কা ছিল আমাদের মনে যে নির্বাচন হলেও বিএনপি কোনো সংস্কারই আসলে করবে না, কারণ তারা প্রথম থেকে যে নোট অফ ডিসেন্টের কথা বলছেন সেই নোট অফ ডিসেন্টের দোহাই দিয়ে তারা এটা করবেন না। কিন্তু দেখেন এই নোট অফ ডিসেন্টের বাইরেও কিন্তু গণভোটে কিছু প্রশ্ন গেছে যেখানে কিন্তু আমাদের ঐক্যমত্য আমরা নিজেরা ঐক্যমত্য পৌঁছাতে পারছিলাম না দেখে কিন্তু আমরা জনগণের কাছে গেছি যে এই বিষয়গুলো হচ্ছে ন্যূনতম সংস্কার যেটা আসলে আমাদের এই সরকারটা একটা প্রতিনিধিত্বশীল সংসদের জন্য প্রয়োজন, একটা এই যে কাঠামোগত সংস্কারের জন্য প্রয়োজন, এবং 5 আগস্ট পরবর্তী সময় এই সংস্কারগুলো ন্যূনতম সংস্কার হিসেবে প্রয়োজন। দেখেন আপনি আমাকে একটু বলেন তো যে এই যে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলো যদি নিরপেক্ষ হয়, সেখানে যদি আসলে সরকারের নির্বাহী ক্ষমতা যদি আসলে কমে যায় সেটার উপরে, সেই পদগুলোর উপরে, তাহলে সবচেয়ে বেশি ভালো কাদের হবে? দেশের মানুষের সবার হবে। কারণ এখানে আমার স্বজনপ্রীতি কমে যাবে, আমার ঘুষ দিয়ে চাকরি পেতে হবে না, এবং দুদক তার মতো করে ফাংশন করতে পারবে, সে প্রধানমন্ত্রীর মানে দুর্নীতিও ধরতে পারবে, স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্নীতিও ধরতে পারবে। আমরা তো এরকম একটা, আমরা যখন পশ্চিমা দেশগুলোর বিভিন্ন ইস্যুতে আমরা যখন এই উদাহরণগুলো দেই, কিন্তু তাদের এই বিষয়গুলো আমরা খুব আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা খুব উচ্চকিত হই, কিন্তু বাংলাদেশে যখন সুযোগটা আসলো আমরা কিন্তু সেটা নিচ্ছি না, আমরা অস্বীকার করছি, কারণ তাদের নোট অফ ডিসেন্টের জন্য। আমরা দেখেন এই যে উচ্চ কক্ষ, সংসদটা প্রতিনিধিত্বশীল হোক আমরা সবাই চেয়েছিলাম, কিন্তু উচ্চ কক্ষ হবে ভোটের পার্সেন্টেজে। এটা কিন্তু আমরা জনগণের কাছ থেকে কি 70% মানুষ বলেছে হ্যাঁ এটা আমরা চাই, সেই জায়গা থেকে এখন তারা কিন্তু সেটা বাস্তবায়ন করছে না। তারা আবার তাদের ইশতেহারে, বিএনপির ইশতেহারে বলেছে আসনের ভিত্তিতে উচ্চ কক্ষ তারা করতে চায়, তারা সেভাবে করে করতে চায়। এবং দেখেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই যে বাংলাদেশের সবচেয়ে বড় অসুবিধা তো আসলে এই একটা সরকার থেকে আরেকটা সরকার কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জায়গাতে। সুতরাং একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, এবং বিএনপির আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কিন্তু তারা এখন নানান ধরনের তালবাহানা করছে। এখন দেখেন যেই জায়গাগুলোতে আসলে আমরা জনগণের কাছে গেছি, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি, সেই জায়গায় হচ্ছে 70% জনগণ কিন্তু এখানে হ্যার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই কথা যখন আপনি সংসদে বলবেন তখন আপনার শুনতে হবে যে 51% মানুষ তো বিএনপিকেও ভোট দিয়েছে। কিন্তু দেখেন বিএনপি কোন কমিটমেন্ট থেকে আসলে এই 51% ভোট পেয়েছে? 51% ভোটের মধ্যে আসলে যেই জনগণ আসলে তাদের ভোট দিয়েছে তারা তো এটা ভেবেও ভোট দিয়েছে, তারা তো বলেছে যে আমরা সংস্কার করব। সুতরাং এই 70% যারা আসলে হ্যার পক্ষে ভোট দিয়েছে তারা কিন্তু বিএনপিকেও ভোট দিয়েছে, তারা ভেবেছে যে বিএনপি সংস্কার করবে, বিএনপি সংস্কারের প্রতি আন্তরিক হবে। সুতরাং এই যে দেখেন প্রথম দিন থেকে সংবিধান সংস্কার পরিষদের তারা শপথ না নেওয়ার মাধ্যমে এবং বারবার করে এই গণভোটের ভিত্তি কি, গণভোট অবৈধ, এবং পরবর্তীতে দেখেন খুব গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ যেগুলো কিন্তু আমাদের এই মুহূর্তে প্রয়োজন ছিল, সেটা শক্তিশালী করবার নামে সেগুলো আসলে বাতিল করে দেওয়া। বাতিল আপনি কেন করবেন? যদি শক্তিশালী করতে হয় আপনি সেটা সংসদে আইন পাশ করেন, তারপরে সেটাকে শক্তিশালী করেন, সংশোধন করেন। তো সেই জায়গা থেকে আসলে জনগণ কিন্তু এটা বুঝছে যে আসলে তারা সংস্কারের প্রতি কতটা আস্থাশীল এবং সংস্কারের প্রতি কতটা আন্তরিক, এবং জনগণ আসলে তাদের কাছ থেকে কতটা সংস্কার পাবে। এই জায়গায় আসলে একটা প্রতারণার শামিল এই হিসেবে আসলে নাহিদ ইসলাম বলেছেন, এবং আমার মনে হয় জনগণ এটার সাথে একমত।